ঠিক সকাল 6টা বেজে 5 মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দেয়া 13017 গণদেবতা এক্সপ্রেসের রিজার্ভেশন কম্পার্টমেন্টের একটি উইন্ডো সিটে তখন আমি যাত্রী। ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব ছন্দে। সময়টা শরৎকাল হলেও বর্ষার স্মৃতি যেন প্রকৃতি ভুলতেই নারাজ। নীল আকাশে বেশ মেঘের ঘনঘটা, তবে দিগন্ত বিস্তীর্ণ হরিৎক্ষেত্রের দৃশ্য বেশ মনোরম। দেখছেন, কথা বলতে বলতে ভুলেই গেছি আজ কোথায় যাচ্ছি তা বলতে। আপনারা থাম্বনেলের এক্সপ্রেশনে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, তবুও বলি আজ চলেছি সতীপীঠ শক্তিপীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে। আর বাইরের দৃশ্যপটে কখনো উদয় হচ্ছে ছোট ছোট জনপদ, নূতন স্টেশন, আর কখনো বা দিক চক্রবাল পর্যন্ত বিস্তীর্ণ সবুজ ধান্যক্ষেত্র। এখন রেলপথে আমার গন্তব্য স্টেশন বোলপুর শান্তিনিকেতন, আর এর কিছু পরেই ট্রেন পার হয়ে চলল অজয় নদ। সুবিস্তীর্ণ নদীবক্ষের মাঝের চর ও নদীর ধার কাশফুলে পরিপূর্ণ, সব পেলিয়ে শরতের দারুণ এক মূর্ছনা। আর কিছুক্ষণ অপেক্ষার পরই পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ প্রতীক। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল 6:05 হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেসে জার্নি করে এখন পৌঁছেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরে। বোলপুর স্টেশন চত্বরটা একটু আপনারা দেখে নিন। এটাই বোলপুর শান্তিনিকেতন স্টেশন চত্বর। তার ঠিক অপোজিটে রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। এটাই গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। দেখুন, আজকে আমার গন্তব্য হচ্ছে কঙ্কালীতলা। এখান থেকে আমি বাস ধরবো এবং সেখানে বাস ধরে চলে যাব সোজা কঙ্কালীতলা মন্দির। চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর বাস স্ট্যান্ডের সামনে, আর এখান থেকে কঙ্কালীতলার বাস আমি ধরে নেব। প্রথমে একটা কথা বলে রাখি, এই বোলপুর বাস স্ট্যান্ড কিন্তু বোলপুর স্টেশনের পাশে নয়। আপনাকে যদি বাস ধরতে হয় বোলপুর বাস স্ট্যান্ডে এসে, তাহলে আপনাকে বোলপুর স্টেশন থেকে আসতে হবে এখানে টোটো করে। টোটো ভাড়া 10 টাকা। আর এটাই হলো সেই বোলপুর বাস স্ট্যান্ড। দেখছেন কতগুলো বাস দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই আমি আজকে আমার ডেস্টিনেশন কঙ্কালীতলার বাস ধরে নেব। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আর কঙ্কালীতলা অবস্থিত বোলপুর লাভপুর রোডের পাশে। অতিরিক্ত তথ্য হিসাবে জানিয়ে রাখি, ফুল্লরা মায়ের তোরণ থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় 17 কিলোমিটার। আর দুই সতীপীঠই বোলপুর লাভপুর রোডের ওপর অবস্থিত।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি কঙ্কালীতলা বাস স্ট্যান্ডে, আর এখানে বাস থেকে নামার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আমি সেই মধ্যেই এমন অবস্থা হয় যে আমি ক্যামেরা খুলতে পারিনি, তো তখন গিয়ে আমি ছাতা নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। চলুন এবার মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই, আর যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো কঙ্কালীতলা বাস স্ট্যান্ড, কঙ্কালীতলা স্টপেজ। দেখুন, বাসে এলে আপনাকে এখানে কিন্তু নামতে হবে। আর এটা হলো প্রধান গেট, যে গেটটা একদম মন্দিরে চলে যাচ্ছে। আর এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে একদম কঙ্কালী দেবীর মন্দিরে। তাহলে চলুন যাওয়া যাক। এই রাস্তার দুপাশে অনেক কিছু রয়েছে। আমার ডান দিকে প্রচুর দোকান রয়েছে, এখানে খাবারের দোকান পেয়ে যাবেন, চা বিস্কুটের দোকান পেয়ে যাবেন, ভাতের দোকান পেয়ে যাবেন, এবং কিছুটা যাওয়ার পরে বাম দিকে রয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। এটা হলো কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়। দেখুন, এই রাস্তার বাম পাশে রয়েছে। দেখুন, এখান থেকে শুরু হচ্ছে ডান এবং বাম দিকে অনেক ডালার দোকান। আপনারা যখন পূজা দিতে আসবেন বা কঙ্কালী দেবীর মন্দিরে আসবেন, তখন এখান থেকে ডালা কিনে আপনারা কিন্তু পূজা দিতে পারবেন। অনেক রকমের অনেক রেটের ডালা আছে, 101, 201, এরকম অনেক রেটের ডালা পাওয়া যায়। সেই ডালা নিয়ে আর এখান থেকে কিনে নিয়ে আপনারা পূজা দিতে পারেন। এই দেখুন ডালার দোকান। এটা প্রধান রাস্তার পাশে মন্দিরের তোরণ ও মন্দিরের সংযোগ রাস্তা। রাস্তার এই অংশে দুই পাশে প্রচুর পূজা দেওয়ার সামগ্রীর দোকান। দুই পাশে ঝুলন্ত অজস্র টাটকা লাল জবার মালা পরিবেশে বেশ আধ্যাত্মভাবের সঞ্চার করেছে। হাঁটতে হাঁটতে অন্তত সেটাই অনুভূত হলো। এটা হলো মন্দিরের গেট, এই যে লেখা রয়েছে জয় মা কঙ্কালী। এখান থেকে আমি অরিজিনালি মন্দির চত্বরে প্রবেশ করলাম। এখান থেকে মন্দির চত্বরে আমি প্রবেশ করলাম। আর মন্দির চত্বরটা একটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, আর চত্বরটা বিশাল জায়গা। যেখানে আমি ঘুরে বেড়াচ্ছি সেই জায়গাটাতে আপনি চপ্পল বা জুতো পরে আসতে পারেন, কিন্তু মন্দিরের এই বেদিতে উঠতে গেলে আপনাকে জুতো বা চপ্পল খুলে রাখতে হবে। আমি কঙ্কালী মায়ের যে নাট মন্দির চত্বরটা রয়েছে, যে চাতালটা রয়েছে, সেখানে উঠে আমি বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই, যে মন্দির চত্বরটা এখানে কেমন লাগে। চিহ্নিত সমগ্র শক্তিপীঠ ক্ষেত্রের মাঝে অবস্থিত মায়ের মন্দিরে মায়ের ইচ্ছাতেই কোনো বিগ্রহ নেই। এখানে মা হাতে আঁকা একটি দক্ষিণাকালীর পটচিত্রে পূজিত হন। আর এই চিত্রটি অঙ্কন করেছিলেন শান্তিনিকেতনের এক বিখ্যাত চিত্রশিল্পী, নাম মুকুল দে। মা এখানে দেবগর্ভারূপে পূজিত হন। পাশেই রয়েছে মায়ের শ্মশান। কথিত আছে মায়ের বেদির নিচে রয়েছে 108টি নরমুণ্ড। আর এখান থেকেই মাকে জানালাম আমার অন্তরের প্রণাম। কঙ্কালী মায়ের মন্দির চত্বর শক্তিপীঠ ক্ষেত্র একটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, যার মাঝে প্রধান মন্দির। সমগ্র উঠান চত্বর কিন্তু বাঁধানো। বড় বড় বৃক্ষরাজিতে জায়গাটা পরিপূর্ণ ও ছায়াশীতল। এখানে মায়ের প্রধান মন্দির ছাড়াও পাবেন মায়ের সেই অলৌকিক বিচিত্র প্রকৃতির কুণ্ড, মনস্কামনা বৃক্ষ, পঞ্চমন্ডির আসন, কুণ্ডের পাশে মায়ের প্রতীকী ঘটের মন্দির, ভোগের ঘর, ভোগ রান্নার ঘর, পঞ্চবটি, আরেকটি অজস্র গাছে পরিপূর্ণ ছায়াশীতল বাগান। কঙ্কালীতলা শক্তিপীঠ অন্যান্য শক্তিপীঠের থেকে অনেক অংশেই ভিন্ন, অলৌকিকতায় পরিপূর্ণ এক দারুণ সাধন ক্ষেত্র। এখন আমি উপস্থিত হয়েছি প্রতীকী ঘটের সম্মুখে, যেখানে মা সারা বছর দেবগর্ভারূপে পূজিত হন।
রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখলেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভ দেবতা ভৈরব রুরু নাম, দেবী দেবগর্ভা, এবং এই স্থানের রক্ষক ভৈরব রুরু। সম্মুখে যে বৃক্ষ দেখছেন তা মনস্কামনা বৃক্ষ। ভক্তগণ মানত করে এতে লাল সুতা দিয়ে ঢিল বাঁধার প্রচলন রয়েছে। তন্ত্রচূড়ামণির তথ্য অনুসারে কঙ্কালীতলা ভারতবর্ষের 51তম অর্থাৎ অন্তিম সতীপীঠ। পৌরাণিক তত্ত্বমতে দক্ষযজ্ঞের পর যখন তাণ্ডবরত শিবের স্কন্ধে সাইত পার্বতীর দেহ খণ্ডিত করে চলেছে সুদর্শন চক্র, তার অন্তিম পর্যায়ে ব্রহ্মার অনুরোধে সতীর দেহের অবশিষ্ট কোমর বা কোটি অংশটি শিব এখানেই নামিয়ে রাখেন, যার ভার সহ্য করতে না পেরে ধরিত্রীর ওপর তৈরি হয় বিশাল গর্ত, যা আজ মায়ের কুণ্ড। এখানেই নিমজ্জিত রয়েছে সতীর প্রস্তরীভূত দেহাংশ। 12 বছর অন্তর যা কুণ্ড থেকে তোলা হয় এবং পূজা করা হয়। পূজার শেষে তা পুনরায় কুণ্ডের সেই স্থানেই রেখে দেওয়া হয়। কুণ্ডের জলে পা দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। কুণ্ডের জল অতি পবিত্র রূপে বিবেচিত হয়। আর এই কুণ্ডের পাশেই রয়েছে মায়ের পঞ্চমন্ডির আসন। কুণ্ডের পাশে ঘটে পূজিতা দেবগর্ভা, মায়ের মন্দির, পঞ্চমন্ডির আসন, সব মিলিয়ে দারুণ এক তন্ত্রক্ষেত্র, দারুণ এক শক্তিক্ষেত্র। দাদা, আপনার বাঁশি তো খুব সুন্দর লাগলো। আপনি কি এখানেই থাকেন? আমি মায়ের কাছেই থাকি, এখান থেকে প্রোগ্রামে যাই, এখান থেকে আমার রুজি রোজগার এখান থেকেই আমার গান বায়না থেকেই হয়। মায়ের কাছে কঙ্কালী থেকেই আজ প্রায় 9 বছর আসছি। এখান থেকে আমি বাইরে যাই, দুর্গা পুজোতেও এখানে প্রোগ্রাম করি যাই। তা আমার নাম অধম ভজন দাস, গ্রাম রতনপুর, কঙ্কালীতলা। আচ্ছা, আপনি বিভিন্ন প্রোগ্রামে যান? যান। আচ্ছা, আমার ভিডিও যারা দেখবে, যদি আপনাকে প্রোগ্রামে নিয়ে যেতে চায়, কারণ আপনার পুরো বাঁশিটাই তো থাকবে। বাঁশি অল টিম থাকবে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কিছু আছে? ফোন নাম্বারটা বলুন। 9382757954। ধন্যবাদ দাদা। এই সতীপীঠের রক্ষক হলেন ভৈরব রুরু, যার মন্দির রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা মন্দির চত্বরের বাইরে। এটি তন্ত্র সাধনার অন্যতম ক্ষেত্র। পাশেই রয়েছে মায়ের শ্মশান, তা অতি পবিত্র ও জাগ্রত। প্রত্যেক সতীপীঠেই মায়ের মন্দিরের সঙ্গে থাকে ভৈরবের মন্দির। এখানে ভৈরব হলেন ভৈরব রুরু, রুরু ভৈরব, শিবের আরেক প্রতিরূপ। চলুন সেই মন্দিরটা একবার দর্শন করে নিই। এটাই রুরু ভৈরবের মন্দির।
ভৈরব রুরুর মন্দিরের বিপরীতে কিছুটা দূরেই চোখে পড়ে সন্ন্যাসীর কুটির। তার পাশেই রয়েছে রথের ঘর, যেখানে রাখা রয়েছে রথ। এই রথের ঘর থেকে কিছুটা দূরে খোলা প্রাঙ্গণের পাশেই রয়েছে কাঞ্চীশ্বর শিবের মন্দির। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামক গ্রন্থ থেকে জানা যায়, প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চীরাজ রাজেন্দ্র চোল সেনা শিবির স্থাপন করেছিলেন এই বীরভূমে। তখন বীরভূমের নাম হয়েছিল কাঞ্চীনগর। রাজা রাজেন্দ্র চোল ছিলেন শিবভক্ত, তাই তৎকালীন কাঞ্চীনগরে অর্থাৎ বর্তমান বীরভূমের কোপাই নদীর তীরে এই অঞ্চলে তিনি স্থাপন করেছিলেন এক শিবলিঙ্গের, যা তার নামানুসারে কাঞ্চীশ্বর শিব নামে পরিচিত। পুরানো মন্দিরের জায়গায় স্থাপিত হয়েছে নূতন মন্দির। কাঞ্চীরাজ আজ আর নেই, নাম বদল হয়েছে কাঞ্চীনগরেরও। কোপাই দিয়ে বইছে বহু জল, তবুও এখানকার শিবলিঙ্গ আজও কাঞ্চীশ্বর। কাঞ্চীশ্বরকে অন্তরের প্রণাম জানিয়ে আমি চলে এলাম পাশের গ্রাউন্ডে। আপনারা যদি গাড়ি নিয়ে কঙ্কালীতলা বেড়াতে আসেন তাহলে এখানে গাড়ি পার্ক করিয়ে রাখতে পারেন এবং তা চার্জেবল। এই গ্রাউন্ডের পাশে কিছু নিরামিষ কচুরি, সিঙ্গাড়া, চায়ের দোকানও পেয়ে যাবেন। এই গ্রাউন্ডটি মায়ের মন্দিরে যাওয়ার পথের বাম দিকে দেখা যায়। চলুন এবার যাওয়া যাক মায়ের সেই অতি পবিত্র শ্মশানের দিকে। এটাই সেই শ্মশান ক্ষেত্র, কঙ্কালীতলা মহাশ্মশান নামে খ্যাত। এখানে কিন্তু ইলেকট্রিক চুল্লির বন্দোবস্ত রয়েছে। প্রত্যেক সতীপীঠে যেমন একটি করে শ্মশান ক্ষেত্র থাকে, এখানে মা কঙ্কালী শ্মশান ক্ষেত্র এটাই। আর এই শ্মশান ক্ষেত্রের রাস্তা সোজা চলে গেছে মন্দিরের রাস্তায়। এই রাস্তা গিয়ে যুক্ত হয়েছে মন্দিরের রাস্তার সঙ্গে। শ্মশান ক্ষেত্রের ওপর এই জটাজুটোধারী বটবৃক্ষ, আর এই শ্মশান ক্ষেত্রের পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। আর এর পাশেই রয়েছে মা কঙ্কালী মন্দির। আর এখানকার প্রকৃতিটাও খুব সুন্দর। কোপাই নদীর বাঁকে মায়ের মন্দিরের অবস্থান। মায়ের শ্মশানের পাশে এই জায়গাটা একটু দেখুন, প্রচুর সমাধি চোখে পড়বে। এখানে যেমন দাহ করার বন্দোবস্ত আছে, তেমন সমাধিস্থ করারও বন্দোবস্ত রয়েছে। দেখুন, প্রচুর সমাধি চোখে পড়বে আপনাদের। এটা কিন্তু শ্মশান ক্ষেত্রের পাশেই, মানে এটা শ্মশান ক্ষেত্রের লাগোয়া, আর এর পাশেই কিন্তু মন্দির। মানে মন্দির শ্মশান মাঝে শুধু একটা রাস্তার তফাৎ রয়েছে, যে রাস্তাটা পিছন দিক ঘুরে মন্দিরের পিছন দিকে চলে যাচ্ছে। আর পাশেই চলুন কোপাই নদীটা একটু আপনাদের দেখাই। এখন আমি এমন একটা জায়গায় চলে এলাম যা কোপাই নদীর তীরে মায়ের মন্দির ও মায়ের শ্মশানের মাঝে অবস্থিত, যা কোপাই নদীর তীরে মায়ের সন্ধ্যারতি স্থান। দেখুন, আমি একদম চলে এসেছি কোপাই নদীর পাশে। কোপাই নদীটা এই জায়গাটায় একটা বাঁক নিচ্ছে, মানে মন্দির কোপাই নদীর বাঁকে অবস্থিত। আর ওইদিকে দেখুন নদীর বালুচর। খুব সুন্দর জায়গাটা, কিন্তু পুরো জায়গাটা সি আকৃতি একটা বাঁক নিয়েছে। দেখুন, এই বাঁকের একদিকে হচ্ছে মন্দির, এই মন্দির, আর মন্দিরের পাশেই নদীর ধারেই হচ্ছে এই শ্মশান ক্ষেত্র, মা কঙ্কালী দেবীর শ্মশান ক্ষেত্র। এটাই বীরভূমের সেই মায়াবী নদী যার নাম কোপাই, যা আবার শাল নদী নামেও পরিচিত। কোপাইয়ের মায়াবী প্রভাব এতটাই যে একাধিক সাহিত্যকারের লেখনীতে পেয়েছে তার প্রতিফলন। গ্রীষ্ম বর্ষা ঋতুতে নদীর প্রকৃতি বর্ণনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে,
আবার লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নদীর বাঁককে অনুকরণ করে তার উপন্যাসের নাম দিলেন হাসুলিবাকির উপকথা। এখন আমি মন্দির থেকে মন্দিরের পিছনের রাস্তা ধরে বেশ খানিকটা হেঁটে চলে এসেছি কোপাইয়ের একটি সরু ব্রিজের পাশে। এখানে প্রকৃতি বেশ সুন্দর। বীরভূমের গ্রাম্য সবুজ প্রকৃতির মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে কোপাই নদী, যা আবার ময়ূরাক্ষী ও বক্রেশ্বর নদীর উপনদী। এঁকে বেঁকে চলা নদীর সবুজ মাকে একরাশ কাশফুল আর গ্রামীণ প্রকৃতির ফুরফুরে বাতাসের সঙ্গে একরাশ নির্জন প্রকৃতি, সব মিলিয়ে এক অনন্য প্রাপ্তি। যদি আপনারা কঙ্কালীতলা ভ্রমণে এসে প্রকৃতির সঙ্গে গ্রাম্য সংস্কৃতিকেও আরেকটু এক্সপ্লোর করতে চান, তাহলে পায়ে হেঁটে বা টোটোতে বা অটোতে চলে আসুন নিকটবর্তী আদিবাসী গ্রামে, যার নাম বাঁকাজল। মায়ের মন্দির থেকে যার দূরত্ব মাত্র 1100 থেকে 1200 মিটার। তবে কোপাইয়ের সিনিক বিউটি যদি আপনাকে উপভোগ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আমার দেখানো এই চত্বরে, যাদের ডিটেলস ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। চলুন এবার ফেরা যাক পুনরায় মন্দির চত্বরে। আবারও চলে এলাম মায়ের সেই আশ্চর্য অলৌকিক কুণ্ডের পাশে। এই কুণ্ডকে ঘিরেই রয়েছে মন্দিরের বিভিন্ন পবিত্র অংশ। এর এক পাশে রয়েছে পঞ্চবটী বন, যেখানে বড় বড় বৃক্ষরাজির সঙ্গে রয়েছে বেশ ছায়াশীতল স্থান। বড় বড় গাছের চারদিক ঘিরে রয়েছে বসার জায়গা। চারদিক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে দুদণ্ড জিরিয়ে নিতেই পারেন এই অঞ্চলে। জায়গাটা ভীষণই ছায়াশীতল এবং জনবিরল। এবার চলে এলাম কুণ্ডের পাশে মায়ের সেই প্রাচীন বৃহৎ ঘটের সম্মুখে, যেখানে মা আজও দেবগর্ভারূপে পূজিত হন। আর মাকে জানালাম আমার অন্তরের প্রণাম। এবার চলে এলাম ভোগ মন্দিরের পাশে, যার সঙ্গে রয়েছে রান্নাঘর এবং ভোগ বিতরণের ঘর। যদি কেউ ভান্ডারা দিতে চান বা ভোগ পাওয়ার জন্য আগেভাগে জানাতে চান, তাহলে নিম্নলিখিত নম্বরে অবশ্যই ফোন করতে পারেন। এখানে মনস্কামনা বৃক্ষে মানতের প্রথা রয়েছে। এই মনস্কামনা বৃক্ষে মানত করে সুতা বেঁধে যদি কোনো ভক্তের মনস্কামনা পূরণ হয়, তবে তাদের মধ্যে কেউ কেউ এই মন্দির ক্ষেত্রেই ভান্ডারা দেন। তখন সেদিন সকল দর্শনার্থীদের এবং ভক্তদের অনেক পদ রান্না করে এই বিশাল ছায়াশীতল বাগানের মধ্যে পরিবেশন করা হয়, আর এখানেই তার রান্নার ব্যবস্থা করা হয়। তবে এই ভান্ডারা মাঝে মধ্যে হয়, প্রতিদিন নয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহাসমারোহে 3 দিন ধরে চলে উৎসব। কঙ্কালীতলা হলো ভারতবর্ষের একদম অন্তিম সতীপীঠ, অর্থাৎ 51 পীঠের এক পীঠ তো বটেই, এবং এটা 51তম পীঠ। এখানে সতীর কোটি মানে কোমর, যাতে পাতি বাংলায় বলা হয় ক্যাঁকাল, এই ক্যাঁকাল এখানে পড়েছিল, কঙ্কাল নয় কিন্তু, যার কারণেই এর নাম হয়েছে কঙ্কালীতলা। বিশাল বাগানে বিচরণের মাঝে খুঁজে পাবেন এমন একটি স্থানকে, যেখানে রয়েছে বেশ কয়েকটি কাঠের জালের উনান। সম্ভবত এটাই ভান্ডারের সময় রান্নাঘর হিসাবে ব্যবহৃত হয়। তবে প্রচণ্ড বৃষ্টিতে এটাই ছিল আমার আশ্রয়স্থল। জায়গাটা ছাদ বিশিষ্ট, অর্ধেক বাঁধানো মেঝে এবং অর্ধেক মাটির। মাটি অংশেই রয়েছে উনানগুলো। মন্দির চত্বরের এই অংশ বেশ নিরিবিলি। ভোগ প্রসাদের জন্য আপনাকে ভোগ প্রসাদের কুপন নিতে হবে। কুপন সংগ্রহের জায়গা হচ্ছে এই জায়গাটা, দেখে নিন। দাদা, কখন থেকে ভোগ প্রসাদের জন্য এই কুপন দেওয়া হয়? কটা থেকে? 8টা থেকে শুরু করে আমরা। আচ্ছা, কটা পর্যন্ত দেন? ঠিক নেই, 4টে দিন। 12টা 12:30 পর্যন্ত। কুপনের রেট কত আছে? 60 টাকা। ধন্যবাদ দাদা।
এখন শুরু হয়েছে মায়ের ভোগ নিবেদন পর্ব। মাকে মন্দিরে ভোগ নিবেদনের পর ভোগের পুরোহিত চলেছেন মায়ের কুণ্ডের দিকে। চলুন তাকে অনুসরণ করে মায়ের ভোগ নিবেদন পর্ব দর্শন করি। আজকের শক্তিপীঠ ভ্রমণকে সার্থক করি। এই কুণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অলৌকিক ঘটনা। কথিত আছে এই কুণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে 3টি সুড়ঙ্গ, যা সংযোগ স্থাপন করেছে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে। আর তার মধ্যে একটি দিয়ে বছর ভর জল আসতে থাকে এই কুণ্ডে। আর সেই কারণেই এই কুণ্ড কখনোই শুকিয়ে যায় না। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি 19 থেকে 20 বছর অন্তর একবার করে এই কুণ্ড শুকিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো ঠিক তখনই মণিকর্ণিকা ঘাটকেও শুকিয়ে যেতে দেখা যায়। তখন পূজা পাঠ করা হয় এবং পূজা পাঠের পর কুণ্ড রাতারাতি জলে ভর্তি হয়ে যায়। আর এই কুণ্ডেই বিরাজ করছেন পঞ্চশিব। আর মায়ের মন্দিরের বিভিন্ন অংশে চলছে এখন ভোগ নিবেদন পর্ব। অন্তিম পর্যায়ে দেবীঘটে ভোগ নিবেদন পর্ব শেষ করে সেই ভোগান্নকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোগের ঘরে। অর্থাৎ আমরা এখন ভোগ নিবেদন পর্বের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। ভোগ মন্দিরের পাশেই রয়েছে এই ভোগ বিতরণের ঘর, যেখানে ভোগ গ্রহণের পূর্বে ভোগের কুপনটি আপনাকে দেখাতে হবে। মাকে ভোগ নিবেদন শেষ হলে শুরু হয় ভোগ বিতরণ। টেবিল চেয়ারে বসে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। হাত মুখ ধুয়ে খাবার জল নিয়ে সকলের সঙ্গে কোনো একটি চেয়ারে বসা মাত্র আপনার কাছ থেকে পূর্বের কুপন সংগ্রহ করে নেওয়া হবে। তারপর শুরু হবে ভোগ পরিবেশন। আর এখন ভোগে রয়েছে বেশ কতকগুলি আইটেম। প্রথমেই নিরামিষ পোলাও, তারপর সাদা ভাত, ডাল, 2 রকমের সবজি দিয়ে তরকারি, পাকা তেঁতুলের টক এবং শেষ পাতে পায়েস। তবে সবজির তরকারি প্রতিদিনই ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। মা কঙ্কালীর মন্দিরে মায়ের ইচ্ছাতেই কোনো মূর্তি নেই। তিনি দেবগর্ভারূপে একটি পটচিত্রে পূজিত হন, যার সম্মুখে রয়েছে দেবীঘট, যাতে দেবগর্ভা বিরাজিত। ভ্রমণের অন্তিম পর্যায়ে এসে মা কঙ্কালী বা দেবগর্ভাকে জানাই আমার শতকোটি প্রণাম। তার সঙ্গে এই সতীপীঠ শক্তিপীঠের রক্ষক ভৈরব রুরুকেও জানাই আমার অন্তরের প্রণাম। কঙ্কালীতলা শক্তিপীঠ সম্বন্ধে সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের জানানোর আমি চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রিপশানটা অবশ্যই করুন। এই কঙ্কালীতলায় কিভাবে আসবেন, কোন স্টেশন থেকে সুবিধা হবে এবং কী ধরনের ট্রান্সপোর্ট আছে, সব কিছু জানতে হলে এবং মন্দিরের পূজা ভোগ প্রসাদ সম্বন্ধে জানতে হলে আরও বিশদ তথ্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।